সম্মেলন এবং নির্বাচন প্রস্তুতি কমিটির আমার সকল সহযোদ্ধা নেতৃবৃন্দ যারা মঞ্চে বসা আছেন এবং সামনে উপস্থিত আজকে যারা আপনাদের মাধ্যমে এই সিদ্ধান্তটি আসবে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি অর্থনীতির ছাত্র, হয়তো কোনো কারণে ভাগ্যচক্রে রাজনীতিতে ঢুকে পড়েছি। এরিস্টটলের একটি কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং, বি নাথিং। কিন্তু কাজ করতে গেলে তো ক্রিটিসিজম হবেই। আমরা আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি, অমানসিক পরিশ্রম করেছি, যা আপনারা অনেকে কল্পনাও করতে পারবেন না। এবং ড্যাবের যে কার্যালয়টি, সেই কার্যালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তাদেরকে যখন বলেছে কক্ষ থেকে বের হয়ে যাও, তারা বের হয়ে গেছে। যখন আবার বলেছে কক্ষে আসো, এটা প্রিন্ট করো, তখন তারা সেটা করেছেন। এবং আমাদের এই 12 জন একাত্ম হয়ে আমরা কাজ করেছি। আমাদের মধ্যে কোনো মতবিরোধ হলেও সেটাকে আমরা আবার একীভূত করে একই স্রোতধারায় প্রবাহিত করার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আজকের এই কাউন্সিল এবং পরবর্তীতে নির্বাচন, এইটার যদি কোনো সফলতা হয়, সেই সফলতার পুরো কৃতিত্ব হচ্ছে আপনাদের চিকিৎসক সমাজের। আর যদি কোনো ব্যর্থতা থাকে, সেটা আমাদের যারা আমরা দায়িত্ব ছিলাম সবাই সম্মিলিত। এটা যেমন এই যে ব্যানারের মধ্যে লেখা আছে, দেখবেন আমার এবং অন্যান্যদের নামের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন পদবিটি কি, এরপরে লেখা আছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। অন্তর্বর্তী উপাধিটা যদি সরিয়ে দেন, তাহলে কিন্তু আমি ড্যাবের একজন হয়ে গেলাম, যেটা এই মুহূর্তে আমি হতে পারি না। সুতরাং এইরকম ভুল ত্রুটি হয়তো থাকতে পারে অনিচ্ছা, কিন্তু আমাদের এর বাইরে আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করেছি, আমরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের দলের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি একই সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক, তার নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত করেছি। আমাদের যাতে কোনো বিচ্যুতি না হয়, কোথাও কোনো আমরা পা পিছলে না পড়ি, আমাদের যাতে দুর্ঘটনাজনিত কোনো ত্রুটি না হয়, এটা সার্বক্ষণিকভাবে ওনার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। সবশেষ যে কথাটি এখানে সদস্য সচিব সাহেব বলেছেন, প্রফেসর লুৎফুর রহমান সাহেব, সেই কথাটি আমি বলতে চাই না, তবে এতটুকু বলি, আমি মোয়াজ্জেম হোসেন আলাল 350 উপরে হাসিনার ফ্যাসিবাদী মামলা মোকাবেলা করে আদালতে হাজির হয়েছি, নিম্ন আদালতে। মাসের পর মাস, কয়েক বছর কারাগারে থেকেছি, কিন্তু এর মধ্যে কোনোদিনই লয়ারের পোশাক পরে আদালতে হাজির হতে পারিনি। ড্যাব আমাকে সেই সুযোগটা করে দিয়েছে আইনজীবীদের পোশাক পরে আদালতে যাওয়ার জন্য। এবং আমার একটা ব্যক্তিগত সন্তুষ্টি আছে, এই কমিটিরও সবার সেটা আছে। সেটা হচ্ছে, 2টো মামলা হয়েছিল আমাদের এই কমিটির বিরুদ্ধে, 174/25, 175/25। 2টো মামলাই প্রায় 45 মিনিটের দীর্ঘ শুনানির পরে 2টো মামলাই ইনশাল্লাহ খারিজ হয়ে গেছে। আমরা এটা আসলে প্রত্যাশা করিনি, আমরা মোটেই প্রত্যাশা করিনি। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করার মতো রাজনৈতিক অঙ্গ সংগঠনটি হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, আমার ধারণা। কারণ এইখানে নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে ডাক দিলেই মিছিলে লোক আসবে বা মিটিংয়ে লোক আসবে। ছাত্র দলে সেইটা আছে, ড্যাবে সেইটা আছে, কৃষিবিদদের মধ্যে সেইটা আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে সেইটা আছে, স্বেচ্ছাসেবক দলেও সেইটা আছে, কিন্তু যুব দলে কিন্তু নাই। সেই রকম একটি সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নির্দেশনায়। সেখানেও এই গত 4 মাসের মতো এত তিক্ত কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হই নাই, যেটা ড্যাবের এই কর্মকাণ্ড করতে গিয়ে হয়েছে। এটা কষ্টের কথা না, দুঃখের কথা না, এটা একটা অনুভূতির কথা। যাই হোক, আজকে এই সম্মেলন সফল হোক এবং এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, যেটাই বলি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত হবে,
আরও বেশি কাজ করবে এবং বাংলাদেশের যুব সমাজের সংখ্যা, যুবকের যে বয়সসীমা আছে সেই অনুযায়ী পরিসংখ্যান বলে বাংলাদেশে বর্তমানে যুবকের সংখ্যা প্রায় 5 কোটি। এই 5 কোটি যুবকের মধ্যে 2% যদি বছরে একবার রক্তদান করে, একবার, তাহলে বাংলাদেশ বিশ্বের সর্বোত্তম রক্তদাতা দেশ হিসেবে পরিচিত হয়। এই কাজটি দয়া করে নতুন যারা আসবেন তারা দয়া করে আমার এই অনুরোধটা আপনাদের কর্মকাণ্ডের মধ্যে রাখবেন বলে আমি বিশ্বাস করি। আবারও আজকের বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম অভিনন্দন। যারা বিজয়ী হতে পারবেন না তাদের সঙ্গেও একাত্ম হয়ে বিজয়ীরা কাজ করবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর ফেডারেশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মওজুদ হোসেন আলম ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ড্যাবের পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন 2025-এর প্রধান নির্বাচন কমিশনার ম্যাডামের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য সাবেক সচিব জনাব বিজন কান্তি সরকার। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, জ্যাব নির্বাচন কাউন্সিল এবং সমস্ত কিছু পরিচালনার আহ্বায়ক, আমাদের প্রিয় মানুষ জনাব ইসমাইল জবিউল্লাহ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শ্রদ্ধাভাজন এবং সমবেত সুধীমণ্ডলীয় ড্যাব নির্বাচন উপলক্ষে কাউন্সিল উপলক্ষে আগত শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ, আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাতে আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সাথে খুব বিদগ্ধ দুজন ব্যক্তি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মামুন এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ওবায়েদ, দুজন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি। কাজ করে আমরা আজকের পর্যায়ে পর্যন্ত এসেছি। সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন অন্যান্য যারা এই কমিটির সদস্য ছিলেন, বিশেষ করে ড্যাব অফিসে যারা কাজ করে তারা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা আজকে যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি সেই অনুষ্ঠানের স্থানের যে এই কলেজ এবং স্কুলের যিনি প্রিন্সিপাল, তিনি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন, আপনাদের অতি পরিচিত এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, আমাদের বন্ধু সাবেক সচিব, আমাদের অফিসার স্টাফের সাধারণ সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এবিএম আব্দুল সত্তার এবং তার অসংখ্য সহকর্মী, যাদের নাম আমি বললে অনেক সময় লাগবে, তারা প্রায় সবাই সাবেক সচিব, তারা কাজ করেছেন। এখানে আমরা সাহায্য নিয়েছি নির্বাচনের ব্যাপারে একটা গ্রুপের, যারা এই মিডিয়ার কাজগুলি মানে ইলেকশনের মাল্টিমিডিয়া বা অন্যান্য কাজকর্ম করেছেন বা প্রসেস করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারা অবশ্য বাকিটা জানানোর এখনও অবস্থা হয়নি। ইলেকশন হবে 1টা থেকে। ইলেকশন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। যখন যে এসছেন আমরা কথা বলেছি, কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। যারা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিবর্গ আছেন বা গোষ্ঠী আছেন
তাদের সাথে বিভিন্ন মাত্রায় আমাদের কথা হয়েছে। কতটুকু তাদের সাথে সন্তুষ্টি আমরা লাভ করেছি বা তারা সন্তুষ্ট হয়েছেন সেটা আজকের নির্বাচনের মাধ্যমে হয়তো চূড়ান্ত পরিণতিতে আমরা যাব। আমি ঠিক ওই আগে আমাদের লুৎফর সাহেব, আলাল ভাই যা বলেছেন যে আমরা আসলে নির্মোহভাবে এবং খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছি কাজটা করার জন্য। শতবার সফল হয়েছি এখনই বলা যাবে না, কিন্তু আমাদের আন্তরিকতার এখনও কোনো অভাব নাই, আগেও ছিল না। এবং এই সব বিষয়ে প্রতি মুহূর্তে যিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের আহ্বায়কের মাধ্যমে, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ড্যাবেরও প্রধান পৃষ্ঠপোষক, তার নির্দেশে আমরা কাজকর্মগুলি এগিয়ে নিয়েছি। বাকিটুকু আপনাদের কাছে বিচারের ভাগ থাকবে। আমরা আজকে ইলেকশন শেষ করলে অনেকের মনে সন্দেহ হয়েছিল যে কীভাবে হবে। আমি আপনাদের সামনে একটা বাক্স তুলে ধরতে চাই। এরকম আমাদের 12টা রুমে ভোট নেওয়া হবে, 12টা রুমে 4-12-48টা বুথের 10টা রুমের ভোট নেওয়া হবে, 40টা বুথে ভোট নেওয়া হবে। এই স্বচ্ছ বাক্সে সেটা দেওয়া হবে। আমরা ব্যালট পেপার ছাপিয়েছি যতজন আমাদের ভোটার সেই পরিমাণ। আপনাদেরকে ব্যালট পেপার দেখালাম। এই উপরে আমরা মরির মধ্যে থাকবে, সেখান থেকে আমাদের সেই যারা ভোট গ্রহণ করবেন তারা ব্যালট দিবেন। আমরা একটা অনুরোধ রাখতে চাইব যে এটা স্টার সিল দিয়ে দিয়ে ভোট দিতে হবে। অনেকে আশঙ্কা করেছিলেন যে লেফটে যাবে কিনা কালি। আমরা বারবার পরীক্ষা করে দেখেছি লেফটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবুও আপনাদের মাধ্যমে বাকিদেরকে এবং আপনাদেরকে বলতে চাই, ভাঁজটা লম্বালম্বি করলে ভালো হবে। চেষ্টা করবেন লম্বালম্বি ভাঁজ করে বাক্সে ফেলার জন্য। এইটুকু ভোটের ব্যাপারে কথা। আর প্রত্যেক রুমে আমরা জানতে পেরেছি যে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠী আছে, দুটি পক্ষ আছে। তাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেক রুমে আমরা একজন করে আমরা এজেন্ট থাকবে। প্রথম গিয়ে আপনার ভোটার নাম্বার বললে বা ভোটার নাম্বার যদি কখনো আপনি ফেল করেন, ঠিকমতো বলতে না পারেন, আমি বিশ্বাস করি সবাই বলতে পারবেন। আপনার মোবাইল নাম্বার বললে, নাম বললে রিসেপশন থেকে একটা স্লিপ ইস্যু হবে। সেই স্লিপটাতে বলে দেওয়া হবে আপনি কোন কক্ষে যাবেন, কোথায় ভোট দিবেন। সেই কক্ষে গেলে অটোমেটিক্যালি আপনার নামে ব্যালটটা ইস্যু হবে এবং ভোট দেওয়া যাবে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, 100% স্বচ্ছতা থাকবে। আর আপনারা খুবই বিদগ্ধ মানুষ, সমাজের সবাই আপনাদের শ্রদ্ধা করে, আমরাও করি। এখানে বহু বড় বড় ডাক্তার আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সেই ধরনের মানুষদের সাথে কাজ করার একটা সুযোগ পেয়েছি। এটা পরম করুণাময়ের অশেষ রহমত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের একটা আমাদেরকে যে এই দায়িত্বটা উনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা আমাদের শেষ নেই। কাজটা ভালোভাবে যেন করতে পারি প্রার্থনা করবেন। সব প্রস্তুতির মালিক দায় আমাদের উপর থাকলো। আর সমস্ত সফলতা এই ড্যাবের হবে এবং ড্যাব ভালোভাবে চলবে এই প্রত্যাশা করে যারা এখানে এসছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমাদের জাহিদ ভাই এসছেন। একসময় জাহিদ ভাই মানেই ড্যাব ছিলেন, এরকম একটা অবস্থা ছিল। তিনি আজকে আমাদের অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার উনি এসছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের মহাসচিব এসে আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছেন। তার অনেক ব্যস্ততা, অনেক পরিশ্রম, অনেক এত কিছুর মধ্যে উনি এসছেন, হয়তো অনেকক্ষণ থাকবেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এই সব জানিয়ে আপনাদের সকলের প্রতি পুনরায় কৃতজ্ঞতা ব্যক্ত করে একটি ভালো নির্বাচন সকলে মিলে আমরা উপহার দেব এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ চিফ ইলেকশন কমিশনার জনাব বিজন কান্তি সরকারকে। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব, এই স্কুল অর্থাৎ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য জনাব এবিএম আব্দুল সাত্তার, গভর্নিং বোর্ডের সভাপতি
জনাব ABM আব্দুল সাত্তার। আমি তাকে মঞ্চে আসন করতে অনুরোধ জানাচ্ছি। সাত্তার ভাই মঞ্চে আসন গ্রহণ করছেন, তাকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। সুধীমণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমরা যে বিষয়ের জন্য অধীর আগ্রহে বসে আছি, নির্বাচন। সেই নির্বাচন একটি প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন। উনি সদ্যবিদের যে কমিটি, সেই কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সম্মেলন ও নির্বাচন 2025-এ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব ইসমাইল জমিউল্লাহ, উপস্থিত জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক এজাজুল জাহিদ হোসেন, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, এই কাউন্সিল অনুষ্ঠানের জন্য যারা নিরলস বিগত 4টি মাস পরিশ্রম করেছেন, সেই সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, সামনে উপস্থিত ড্যাবের আমার প্রান্তীয় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। বক্তব্যের প্রথমে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শহীদদের, সেই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহস্র শহীদদের, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সেই সূর্য সন্তানদের। ধন্যবাদ জানাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় সুধী, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে পেশার উন্নতির স্বার্থে, সেই সাথে জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এবং জনদুর্ভোগে তার ভূমিকা রেখে এসেছে। 2006-এর 1/11 পরবর্তী সামরিক সরকারের সময় থেকে সদস্য সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে নানাবিধ কারণে। এরপর 2014-এর সেই ভোটারবিহীন নির্বাচন এবং 2018 সেই নিশিরাতের নির্বাচনের পর যখন সারা দেশে স্বৈরাচার সরকারের অত্যাচার নির্যাতনে ভিন্নমতের সংগঠনগুলি বিলীন হওয়ার পথে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে এবং নির্দেশনায় একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে সারা দেশে ড্যাবের সদস্যদের তথ্য হালনাগাদ এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ড্যাবের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়। 3 মাস সময়ের মধ্যে
ডাক্তার ফরহাদ আলী ডোনারের নেতৃত্বে সেই আহ্বায়ক কমিটি জেলা কমিটি গঠন করে একটি নির্বাচনের মাধ্যমে ড্যামের ইতিহাসে প্রথম নির্বাচন কমিটি উপহার দেয়। 2019 কমিটির সভাপতি হিসাবে আমি অধ্যাপক ডাক্তার হাসান রশিদ দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পরপরই সারা দেশ এবং পৃথিবীতে আপনারা জানেন করোনা মহামারী দেখা দেয়। একজন নেতা কতখানি দূরদর্শী হলে এই কোভিডকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার সংগঠনগুলিকে এক সূত্রে গেঁথে মনোবল তাজা করে ঘরমুখী সদস্যদেরকে আন্দোলনমুখী করার প্রকৃষ্ট উদাহরণ সেই সময় জনাব তারেক রহমানের নির্দেশনা আমাদের কর্মকাণ্ডে। সেই সময় যখন সমস্ত কর্মী বাহিনী একদিকে হাসিনার পুলিশের ভয়ে আরেকদিকে করোনার কারণে মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরমুখী, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশে স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদুল নেতৃত্বে ড্যাব, চেয়ারম্যান ফাউন্ডেশন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনা সুরক্ষা সামগ্রী, অ্যাম্বুলেন্স সার্ভিস, খাদ্য বিতরণ, করোনা টেস্ট এবং তৎকালীন সময়ে মহামূল্যবান অক্সিজেন সিলিন্ডার সাপ্লাইয়ে আমরা বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করি। আপনারা সবাই অবগত আছেন। আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ। ডক্টর শহীদুল বাংলাদেশ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে বিগত সময়ে এবং বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের দলীয় শত শত আহত নেতা কর্মীর চিকিৎসা সেবা প্রদান করে আপনারা সবাই জানেন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ায়। সারা দেশে বন্যায় বিশেষ করে ফেনীতে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই। আমাদের সংগঠনের 5 বছর মেয়াদে আবারও নতুন কমিটি গঠন করবে। আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে মাননীয় চেয়ারম্যান একটি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনারা সবাই এই জায়গায় উপস্থিত হয়েছি। গণতন্ত্রের নির্বাচন সর্বশ্রেষ্ঠ পন্থা। সেজন্য নির্বাচনের মাধ্যমে বিশেষ করে 5ই আগস্টের পূর্বে 2024 5ই আগস্টের পূর্বে যারা সদস্য ছিলেন তাদেরকে সম্মানিত করে মাননীয় চেয়ারম্যান আমাদের ভোটার তালিকা প্রণয়ন করতে বলেছেন। সেই জন্য আমি মাননীয় চেয়ারম্যানকে আবারও ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই সেই নির্বাচন কমিশনকে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনকে সফলতার দান বন্ধে নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আজ 9 আগস্ট নির্বাচনের মাধ্যমে সেই নেতৃত্বই আসবেন। আমরা সবাই মিলে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ বিজ্ঞানসম্মত পেশাজীবী সংগঠন গড়ে তুলব। তবে আগামী দিনের নেতৃত্বের ঐক্যের ভিত্তি হতে হবে সততা। জিয়া পরিবারের প্রতি শর্তহীন আনুগত্য, দলীয় আদর্শে অবিচল, দেশ ও সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। বিগত আন্দোলনে সংগ্রামে ত্যাগ ও অংশগ্রহণের ইতিহাস। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফার সংস্কার প্রস্তাবের 26 দফায় বর্ণিত যুক্তরাজ্যের NSS এর আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ, সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই দিকে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে
শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হারুন আল রশিদকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অন্য প্যানেলের সভাপতি প্রার্থী, ড্যাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ডাক্তার অধ্যাপক ডক্টর A.K.M. আজিজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচন পরিক্রমায় যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন তিনি সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কান্ডারি, যিনি গত 17 বছর ধরে এই বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের কাছে একটি সবচেয়ে ভালো দল হিসাবে, সবচেয়ে বেস্ট দল হিসাবে পরিচিত করিয়েছেন। সুভাষী ও সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে এই নির্বাচন পরিচালনা যারা সদস্যবৃন্দ সবাইকে আমি আমার প্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম। এবং ওনারা যে কষ্ট করেছেন বিগত অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে গত 4 মাস ধরে, তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই এবং একটি সুন্দর নির্বাচন ওনারা উপহার দিতে যাচ্ছেন, সেই জন্য তাদেরকে আমার প্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের রাষ্ট্র মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে সশস্ত্র সালাম জানাচ্ছি। 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 17 বছরের আওয়ামী লীগের বিরুদ্ধে এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি। 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও গত জুলাই আগস্টে নিহত শহীদদের এবং সুস্থতা কামনা করছি আহতদের।
যে প্রেক্ষাপটে আজকের এই কাউন্সিল, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেবকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ধারা উপহার দেওয়ার জন্য, দেবকে সত্যিকারের একটি গণতান্ত্রিক ধারা উপহার দেওয়ার জন্য সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে যে নেতৃত্ব তৈরির উদ্যোগ আপনি নিয়েছেন, তাতে জাতীয়তাবাদী চিকিৎসকরা তাদের সত্যিকারের নেতা নির্বাচন করতে পারবেন এবং এর মাধ্যমে সারা দেশে পেশাজীবী ও রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ তৈরি হলো। দেবের প্রতিষ্ঠা 1989 সালের 6ই আগস্ট 17 জন চিকিৎসকের নেতৃত্বে এই ড্যাব প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের হাত ধরে আজকে ড্যাব এক মহিরুহে পরিণত হয়েছে। 1989 সালের প্রতিষ্ঠার পর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ড্যাবের সমস্ত সদস্যবৃন্দ। বিএনপি সরকার গঠনের পর থেকে 1991 থেকে 1996-তে বিএমএতে ও ড্যাবে নেতৃত্ব দিয়ে চিকিৎসক সমাজকে আমরা সংঘবদ্ধ করি এবং ড্যাবকে একটি পেশাভিত্তিক সংগঠন ও জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের প্রাণের সংগঠনে পরিণত করি। পরবর্তীতে 1996 থেকে 2001 এর আওয়ামী লীগের আমলেও আমরা ড্যাবের মাধ্যমে জাতীয়তাবাদী চিকিৎসকদের সুখে দুঃখে সর্বদা ছিলাম পাশে। 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর ড্যাবের নেতৃত্বের পাশাপাশি আমরা পরপর 2 বার বিএমএতে নেতৃত্ব দিয়ে চিকিৎসা পেশাকে বিশ্বমানে উন্নীত করার কাজ করি এবং ড্যাবকে চিকিৎসকদের অধিকার আদায়ের প্রকৃত সংগঠনে রূপান্তর করি। পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সুদীর্ঘকাল গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক আপনার নেতৃত্বে রাজপথে থেকেছি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি সেই কালো দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগারে বন্দী করার দিনেও আমরা ছিলাম রাজপথে প্রতিহত করতে। আমরা অবশ্যই রাজপথে ছিলাম, ড্যাবের সমস্ত সদস্যরা। একটি 2018 সালের রাতের নির্বাচন এবং 2024 সালের ভোট ডাকাতির নির্বাচনে দেশকে এক অন্ধকার কালো যুগে গঠিত করে। আমরা চিকিৎসক সমাজকে সাথে নিয়ে আপনার নেতৃত্বে সর্বদা ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায়। আজ আপনার নির্দেশনায় নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব গঠন প্রক্রিয়া, তাতে আমরা অঙ্গীকারবদ্ধ একটি নতুন যুগের মাত্রায়। নতুন এই যাত্রায় আপনার ঘোষিত অবকাঠামো মেরামতের 31 দফার 26 নং দফা, সবার জন্য স্বাস্থ্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত মিশন 2030
2030 বাস্তবায়নে আমরা সক্রিয় অংশীদার হতে চাই। আজকের এই নির্বাচনের মাধ্যমে পুনর্গঠিত ড্যাব সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে অঙ্গীকারাবদ্ধ থাকব ইনশাল্লাহ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসন আমল অবসানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। চিকিৎসক সমাজকে সাথে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সম্মুখ সারিতে অবশ্যই থাকব। আমরা একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ড্যাব পুনর্গঠন করে চিকিৎসককে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ত্যাগী চিকিৎসকদের সঠিক মূল্যায়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতে বদ্ধপরিকর। মুক্ত করবার যে মরণপণ যে আন্দোলন, যেখানে আমাদের অসংখ্য ছেলে, শ্রমিক, মেহনতি মানুষ, জনতা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদের আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন। কারণ ছাত্ররা এসএসসি পাস করে যারা মেডিকেল পড়তে আসে, তার সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মেডিকেল পড়তে পারে এবং তারপর তারা চিকিৎসকের সার্টিফিকেট পায়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে আপনারা আল্লাহর পরে আমাদের অবস্থা। এই জন্য আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই, তখন মনে হয় এই লোকটি বোধহয় আমার একমাত্র প্রাণ। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রতি ভূমিকা। আমার যে একটি কথা আছে, আপনাকেও কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি এসে দেখলাম এখানে যে আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত কমিশন মনে করেছেন এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। হ্যাঁ, এটা হয়েছে জাতীয় জীবনে, সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা সুষ্ঠু নির্বাচন পাই। কিন্তু মানুষ, আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারবে। আমি আশা করব এরপরে আপনাদের নতুন যে পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনাদের এই বিষয়টা আনতে পারবেন, আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব
আমরাই নির্বাচন করবো, আমাদের নেতা আমরাই নির্বাচন। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে। আর একটি কথা বলতে চাই যে র্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে দেবেন না। র্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আমরা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আমরা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক থেকে তারা কমপ্লিট করতে পারেন সেই অবস্থা তৈরি করবেন। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্পটে যেতে হয়েছে, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি যে বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদেরকে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমস্ত বলেই কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কি নাম থেকে কুচিবাড়ি আছে না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধু রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে দেখে না, ভোলাতে রেখে দেওয়া হলো, তাকে আরাম। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক জানেন, আমার যখন পিজিতে রেফার করলো যে কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা তারা পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইলচেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখতো, বসে গেল, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে দিয়ে বসিয়ে আমাকে ডাক্তারের চিকিৎসা করা। শুধু তাই নয়, আমার তখন আপনার কার্ডিয়াল আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, অনেকে জানেন। সেই কার্ডিয়াল আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসকরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের লিড করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লাম, বইটার মধ্যে, বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রম, সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ এবং কলহ করতে আমাদেরকে
অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে অবরুদ্ধ করে দেন। আমি কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলার, এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা এটা চিন্তা করবেন এবং কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তন ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন, আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টা করে এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তিনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেটা হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আমি তার দৃষ্টি আকর্ষণ করতে, আমি তার আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিলেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের, যে কোনো সরকারের যে কোনো নেতা। আপনি দেখুন ইদানিং কাল শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার, তার দুদিন আগে আমার কাছে এসেছিল, দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলে আমাদেরকে একটা পরিবর্তন নিয়ে যাবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সেই নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য করতে চাই না, তবে আশা করব, আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই,
যে করতে চাই তাতে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই প্যাসেজ বিরোধী আন্দোলন করার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে আহতদেরকে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময় ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন এটা জাতি কোনোদিন ভুলবে না। আমি একটু অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।